আরেকবার চালিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। हेलो। हाँ बोलो। बाजारपुर इधर और कह रहे थे कि बालू का सिंडिकेट इधर चालू हो रहा है 2-4 दिन में। अच्छा, कौन कौन? वो आपका चंडी का जो नाम दिया था ना, वो जितना भी गाड़ी है सर, आपसे मतलब यही काम था कि सीपी को थोड़ा चाप दे के दुर्गापुर से कोई गाड़ी पास नहीं होना चाहिए। उसमें अपना सिस्टम हो जाएगा, क्योंकि जो लोकल का जो सिंडिकेट चलेगा ना, उसमें अपना ही लड़का काम करेगा टोटल। नहीं तो वो हम उसको बोल देंगे डीसीपी को यहाँ से नहीं निकलना चाहिए, डीसीपी है दुर्गापुर का। हाँ, तो देखिए आपके दुर्गापुर का एरिया में एक आदमी को, उसमें क्या है कि अपना 2 घाट अगर चलेगा तो महीना के अच्छा खासा उसमें अमाउंट आएगा सर। हेलो हेलो। नहीं बात कट गया। क्या सीपी? मैं सीपी क्या डीसीपी को बोलेंगे दुर्गापुर से नहीं, डीसीपी को बोलेंगे दुर्गापुर से नहीं, देख लेंगे ट्रक साला बार के वहां से आना रोका। ठीक है, तो वो जितना भी इलीगल काम जा रहा है थोड़ा इसको ऊपर से प्रेशर करो। हाँ सर। हेलो। तो वही करेंगे, तो बताना पड़ेगा ना कौन जा रहा है, कैसे जा रहा है। मैं बोला था वो आपसे बैठ के बात शिकायत कहाँ से आया। हाँ, और या तो बोलिए कि या तो पूरा काम बंद करो। अभी तो अपना जो दुर्गापुर का एरिया है, क्योंकि नाम तो आप ही का खराब हो रहा है, दुर्गापुर एरिया से अगर माल जाएगा तो सबको यही जानेगा कि आप सेटिंग उसको, तो इसी कारण से उसको बंद करवा के और बोलिए हम लोग को 2-3 घाट चालू कराएंगे। अगर आप बोलिए तो मैं दिल्ली आ जाऊंगा, 1-2 दिन के अंदर बैठ के आपसे वहाँ बात कर लूंगा। नहीं मैं आ रहा हूँ 2 तारीख को। अच्छा, आप आइए, फिर बैठ के बात करते हैं। और दुर्गापुर में 2-4 जगह और सिस्टम का बात हुआ है, ठीक है। पूरे दुर्गापुर में जैसे जो काम चल रहा है, मेरा रिक्वेस्ट है इसमें जाकिर भाई भी नहीं जानेगा, कोई नहीं, जो भी बात होगा वो मेरा और आप तक ही रहना चाहिए। नहीं तो और किसी को पता भी नहीं रखना चाहिए। और कुछ आपका प्रदीप मजूमदार, ये लोग टोटल आपको लिस्ट बना के जहाँ जहाँ काम, मैं आपको बोल दूंगा। पूरा दुर्गापुर में सिर्फ 100 मैं नहीं होगा, पर्सन को 100 तक पूरा काम करूँ। हमारा नाम नहीं कहीं गया। आपको सर मैं इतना आप आइए तो फिर कॉल करके। হ্যাঁ, এটা একটা রেকর্ডিং, আপনাদের সঙ্গে রেকর্ডিংটা আমি শেয়ার করে দেবো এখনই। এখন স্বাভাবিকভাবে মানে এটার তো কোনো সত্যতা যাচাইয়ের আমার সুযোগ নেই। এবার এটা সত্যতা কার গলা, সেই গলার যাচাই করার ক্ষমতা রয়েছে ফরেন্সিকের, যে জন্য আমি এতক্ষণ ভবানী ভবনে ছিলাম। একটা ফর্মালি কমপ্লেন করে এটা দিয়ে এসেছি, সিবিআই এবং ইডিকেও পাঠাবো। এবং বোঝা যাচ্ছে এটা দুর্গাপুর বেল্টের, এবং মানে গলাটার সম্পর্কে আমরা অনেকেই হয়তো পরিচিত, কিন্তু যেহেতু আমি এর সত্যতা যাচাই করিনি, আমি কোনো নাম বলবো না। তবে লোকসভার স্পিকারকেও একটা পাঠাবো, লোকসভার স্পিকারের কাছেও একটা যাবে। আজকে অলরেডি ভবানী ভবনে পৌঁছে গিয়েছে, ইডি এবং সিবিআই এর কাছেও পৌঁছবে। কারণ কথোপকথনটা আমি অ্যাম্পলিফায়ার নিয়ে এসেছিলাম, এমনি আপনারা যখন পেয়ে যাবেন কানে লাগালে পুরোটা শুনতে পারবেন। রাজ্যের এক প্রাক্তন মন্ত্রীর নামটা সেখানে আছে, মানে যদিও মানে তিনি যেন না, মানে তিনি কিছু জানেন না এরকম একটা কথা বোধহয় আছে। তো এই যে কথা, মানে আমরা বারবার যে কথা বলছি যে কয়লা, বালি, গরু, সিমেন্ট, ডোলোমাইট, এই গোটা কথোপকথনটাই হচ্ছে বালির, মানে স্যান্ড মাইনিং, বালি মাফিয়ার সঙ্গে। এখন উল্টো দিকে কে আছেন সেটা তো আমি জানি না। আমি একজনের গলাটা কিছুটা চিনি, অনেকেই চেনেন। গতকালও সন্ধেবেলা এরকম একটা গলা বর্ধমানে একটা সাংবাদিক সম্মেলন থেকে শোনা গেছে। এখন সিআইডি যদি মনে করেন ডেকে পাঠিয়ে ভয়েস স্যাম্পল নেবেন, কারণ কমপ্লেন করে দিয়েছি। মানে এবারে ফরেন্সিকে প্রমাণ হবে গলাটা কার। ইডি সিবিআই যদি মনে করেন ফরেন্সিক করবেন করবেন, আর লোকসভার অধ্যক্ষকে জানিয়ে রাখা। কারণ আমাদের ধারণা কোনো একজন সাংসদ বোধহয় হতে পারেন, তো স্বাভাবিকভাবে লোকসভার অধ্যক্ষ তিনিও যদি চান ফরেন্সিক করিয়ে নেবেন। কিন্তু এই যে মানে যে কথোপকথন, মানে এই যে সততার সব প্রতিমূর্তি আর কি, আমি এটা সত্যতা যাচাই করিনি, কিন্তু মানে শুনে যেটুকু শুনেছি খুব অ্যালার্মিং আর কি। তার মানে
এই যে সিন্ডিকেটগুলোর কথা, এবং একজন যদি এরকম গুরুত্বপূর্ণ লোক এই সিন্ডিকেটের সঙ্গে মানে একদম ডিরেক্ট কথোপকথন হচ্ছে, কিভাবে সিন্ডিকেট অপারেট করবে, তার ভাগ বাটোয়ারা, কাকে অফ করতে হবে, কাকে প্রেসার দিতে হবে, গোটাটাই হচ্ছে খুব এসছে। তো আমার মনে হলো এটা সবার জানা উচিত। মানে আগে অবশ্যই জানিয়েছি ভবানী ভবনে গিয়ে সিআইডিকে, এরপরে ইডি আর সিবিআইকে জানাবো, লোকসভার স্পিকারকেও জানাবো, আর সংবাদ মাধ্যমের কাছে দিয়ে দিচ্ছি যাতে বাংলার মানুষ জানতে পারেন। মানে ডিমের বদলে বন্দুক জানতে পারলে এই কথোপকথনটাও আমার মনে হয় পৌঁছে যাওয়া প্রয়োজন। এমনি আমি মানে যেহেতু আমার ফরেন্সিক এক্সপার্টাইজ নেই বা সে ক্ষমতাও নেই আমার ফরেন্সিক এক্সপার্ট, ফরেন্সিকে তো মানে ফরেন্সিকে সমস্ত কণ্ঠ মুহূর্তে হচ্ছে মিলিয়ে দেওয়া যায়, সত্যি মিথ্যে দেখে নেওয়া যায়, তদন্ত করে দেখা যায়। আমার কাছে ফরেন্সিকের তথ্য নেই, কিন্তু আমার কাছে একটা অন্য তথ্য আছে। মানে ঘটনাচক্রে একজন বিশ্বকাপ জয়ী দলের সদস্য আর কি, মানে তিনি সবসময় বলেন আমি বিশ্বকাপ জয়ী দলের সদস্য। আমি বলছি না এর সঙ্গে তার কোনো যোগাযোগ আছে, মানে ফরেন্সিকে আমার কোনো ক্ষমতা নেই, কিন্তু বিশ্বকাপ জয়ী দলের সদস্য। এই তো বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারালো, আজকে ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছে। তো আমি ক্রিকবাজ বলে যে ওয়েবসাইটটা আছে তাতে ঢুকে দেখছিলাম যে এক বিশ্বকাপ জয়ী দলের সদস্য, তিনি 7টা টেস্ট খেলেছিলেন আর 25টা ওয়ানডে খেলেছিলেন, মানে সব মিলিয়ে 32টা ম্যাচ খেলেছিলেন। 7টা টেস্টে রান করেছিলেন 135, গড় হচ্ছে 11। 7টা টেস্টে রান হচ্ছে 135, গড় হচ্ছে 11, হাইয়েস্ট রান হচ্ছে 24। 25টা ওয়ানডেতে রান করেছেন 269, গড় হচ্ছে 14, সর্বোচ্চ রান 39। মানে এক কথায় ওয়ানডে আর টেস্ট মিলিয়ে 32টা ম্যাচ খেলে 404টি রান করেছেন। আর 32টা টেস্ট আর ওয়ানডে মিলিয়ে 10টা উইকেট নিয়েছেন, 7টা টেস্টে 3টে উইকেট আর 25টা ওয়ানডেতে 7টা উইকেট। ফরেন্সিকের কন্ট্রোল আমার কাছে নেই, আমার কাছে ক্ষমতাও নেই, আমার কাছে ক্রিকবাজ অব্দি আমার দৌড়। আমি ক্রিকবাজ থেকে ডাউনলোড করে দেখছিলাম, এটাই অডিওর সঙ্গে বা ভিডিওর সঙ্গে, এটা বেসিক্যালি ভিডিও অ্যাকচুয়ালি, আপনারা পেয়ে গেলে দেখতে পাবেন। এবার কপিল দেবের ছবি আছে কিনা কেলেঙ্কারি সেটা দেখতে হবে। কপিল দেবের ছবি নেই, 83 লেখা রয়েছে, 83 দেখতে পাওয়া যাচ্ছে, 83 দেখতে পাওয়া যাচ্ছে। আমি এক্ষুনি শেয়ার করে দিচ্ছি আপনাদের সবার সঙ্গে, যেহেতু সিআইডিকে দিয়ে দিয়েছি, ইডি সিবিআইকে দেবো আর লোকসভার স্পিকারকে দেবো, তাই সংবাদ মাধ্যমকে জানিয়ে দিচ্ছি। এখন এই গলা ধরুন যদি আরো অনেক মানুষ আইডেন্টিফাই করতে পারেন, আমার একটা ধারণা রয়েছে, কিন্তু যতক্ষণ না সত্যতা প্রমাণ হবে কিছু বলা উচিত নয়। কিন্তু এইরকম যে অ্যালার্মিং বিষয়, মানে এই সিন্ডিকেট, এই তোলাবাজি, এই মানে তার সঙ্গে কাটমানি, তার সঙ্গে বকরা, এই কথোপকথন তো মারাত্মক। তো স্বাভাবিকভাবে আমি রাজ্য পুলিশের কাছে অনুরোধ করেছি, সিআইডির কাছে অনুরোধ করেছি, অবিলম্বে তদন্ত করা হোক, দেখা হোক যে দুদিকের দুটো কণ্ঠস্বর কাদের, প্রয়োজনে তাদের ডাকা হোক, ফরেন্সিক করা হোক, তদন্তের গভীরে যাওয়া হোক, মানে গভীরে আরো গভীরে যাওয়ার অনুরোধ। একই অনুরোধ ইডি সিবিআইকেও করব, আর লোকসভার স্পিকারকে গোটাটা জানাবো। আমার মনে হয়েছে এটা মানে শুধুমাত্র ভবানী ভবন, ইডি সিবিআই নয়, লোকসভার স্পিকারের অফিস নয়, আপনাদের মাধ্যমেও গোটা রাজ্যের মানুষের, বিশেষ করে দুর্গাপুরের মানুষের, পূর্ব বর্ধমানের মানুষের জানাটা বেশি প্রয়োজন, পশ্চিম বর্ধমানের মানুষেরও জানা প্রয়োজন। মানে দুই বর্ধমানেরই, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান, দুই বর্ধমানের মানুষেরই এটা জানা প্রয়োজন। যে কারণে আজকে এটা আপনাদের সামনে বললাম, মানে এটা বলার জন্যই আজকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছিলাম, আপনারা এসেছেন বলে ধন্যবাদ। আর এখন আমরা এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ওই তো মানে গোটাটাই তো একটা নেক্সাসের ব্যাপার আর কি, ওই বালির বকরা, বালির গাড়ি যাবে, একে চেপে দিতে হবে, ওকে চেপে দিতে হবে, একটা সেটিং, আরো একটা সিস্টেম চালু হবে। বোঝাই যাচ্ছে যে একটা পয়সা কড়ি সংক্রান্ত ব্যাপার, এটা বালি সিন্ডিকেটের ব্যাপার আর কি। এখন দেখা দরকার যে দুদিকের কণ্ঠস্বর কারা। চরম প্রভাবশালী কেউ, যিনি প্রতিনিয়ত হচ্ছে বাণী দেন, সততার বাণী, বেঈমানদের সম্পর্কে নানান বাণী দেন, এরকম কেউ আছেন কিনা একটা দিকে। আরেকটা দিকে কে আছে
সে মাফিয়া অন্য কেউ, অপারেটর, মিডলম্যান, এটা মানে আমাদের সিআইডি ইজ কম্পিটেন্ট এনাফ টু লুক ইনটু ইট। আর আমি ইডি সিবিআই কেও এটা দেবো ঠিক করেছি, লোকসভার স্পিকারকেও দেবো। সেগুলো মানে ইডিজ, তবে অবশ্যই 2024 লোকসভা পরবর্তী ভিডিও বলেই আমার ধারণা, তার আগের নয়। সিন্ডিকেটের কথা বলছেন, দেখা যাচ্ছে নতুন সরকার আসার পর বিভিন্ন জায়গা থেকে পুলিশ আধিকারিকরা টাকা নিচ্ছেন, তারা হাতে নাতে ধরা পড়ছে, ইঞ্জিনিয়াররা ধরা পড়ছে, কিভাবে দেখছেন? খুবই খারাপ। তার কারণ হচ্ছে আমরা তো পরাজিত হয়েছি এইসবের জন্যই, মানুষ তো আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছে। তো 3 মাস অতিক্রান্ত হওয়ার পরও যদি রাজ্যের সরকার এগুলো হতে থাকে, তাহলে আঙুল তো রাজ্য সরকারের দিকেই উঠবে। বিজেপি সরকারকে তো নিশ্চিত করতে হবে, কারণ বিজেপি তো ভোট পেয়েছে, এগুলোতে আমরা অভিযুক্ত হয়েছি, মানুষ আমাদের ছুড়ে ফেলে দিয়েছে, আমাদের হারিয়ে দিয়েছে। সেই একই রোগ যদি চলতে থাকে, এবং 3 মাস তো 90 দিন 100 দিন হয়ে গেল, তাহলে সরকারকে তো দায় নিতে হবে, এটা তো বললে হবে না। সরকারকে দায় নিতে হবে যে কেন এটা হচ্ছে, তার ক্র্যাকডাউন করতে হবে। আর আমরাও দায়িত্বশীল নাগরিক হিসেবে যেই মুহূর্তে এটা পেয়েছি, আমাদের দেখুন, আমি বা আকরুজ্জামান সাহেব তো এটা প্রমাণ করতে পারবো না কার গলা, তো যারা প্রমাণ করতে পারবেন তাদের কাছে গিয়ে গোটা জিনিসটা জমা দিয়ে, চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি। ইডি সিবিআইকেও একইভাবে অনুরোধ জানাবো। আর একটা আশঙ্কা যেহেতু আমার আছে, আমি সত্যতা প্রমাণ করতে পারবো না, গোটা ব্যাপারটা লোকসভার মাননীয় স্পিকারকে জানিয়ে রাখবো। প্রথম কথা, যারা মারা গিয়েছেন তাদের পরিবার পরিজন, তাদের প্রতি সমবেদনা, তাদের প্রতি পরিপূর্ণ সম্মান। এ তো মানে ভাষা দিয়ে জীবন চলে যাওয়া তো কোনোভাবেই মানে তার কোনো জীবন যে হারালেন, বা যার পরিবারের লোক জীবন হারালেন, এরমভাবে জীবন হারালেন, এ কোনো ভাষা দিয়ে দুঃখ প্রকাশ করা যায় না। কিন্তু সরকারকে, আপনি রামপুরহাটের কথাও বললেন, অবিলম্বে ক্র্যাকডাউন জরুরি। মানে যেহেতু সরকার এসেছে, আগের সরকার তো ফেল করেছে বলেই নতুন সরকার এসেছে। আগের সরকার অন মাল্টিপল কাউন্টস গোলমাল করেছে বলেই নতুন সরকার সুবিধা দায়িত্ব পেয়েছে, মানুষ ভোট দিয়েছেন। তাহলে নতুন সরকারকে তো এনশিওর করতে হবে। হয়ে গেল তো 100 দিন, এখন তো আর মানে প্রাথমিক 100 দিন যেহেতু অতিক্রান্ত, এই ধরনের ঘটনায় নতুন সরকারকে স্ট্রিনজেন্ট মেজার নিতে হবে, ক্র্যাকডাউন করতে হবে। এই ঘটনাগুলো যাতে না ঘটে, আর বা এই ঘটনায় যারা দোষী তাদের আইডেন্টিফাই করতে হবে, প্লেন অ্যান্ড সিম্পল। দেখুন, থাকবে কি থাকবে না তার মধ্যে তো আমি যেতে পারবো না। এটা সরকার, এজেন্সিস রয়েছে, সরকার রয়েছে, সরকার, নতুন সরকার 1 মাস হয়ে গেছে, প্রশাসক রয়েছেন, তো এটা সরকারকে ঠিক করতে হবে কি হবে। দিস ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। এখানে আমরা বিরোধীরা তো ঠিক করে দিতে পারবো না যে কিভাবে হচ্ছে, ক্র্যাকডাউন হবে কি হবে না, নজরদারি থাকবে কি থাকবে না। যারা দায়িত্বে আছেন এটা তাদের হচ্ছে ঠিক করতে হবে। আমি বলি, তারাতলা যখন দুর্ঘটনা ঘটেছিল, তারাতলায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছিল যে কলকাতা কর্পোরেশনে যা কিছু ঘটেছে, 3 মাস আমরা সমস্ত লাইসেন্স সহ যাবতীয় যা কিছু আমাদের বিভিন্ন দপ্তর তদন্ত করে দেখবে। 110 দিন হয়ে গেল সরকারের, 100 দিন পূর্তি পালন করছেন। সরকারের বিভিন্ন মন্ত্রীকে দেখছি যারা গরিব মানুষ, ফুটপাতকে পরিষ্কার করার জন্য প্রাণপণ চেষ্টা করছে, যারা দিন আনে দিন খাটে, গরিবের পেটে লাথি মারার জন্য ঘুম থেকে উঠেই দেখছি টিভি, মিডিয়া, সোশ্যাল মিডিয়াকে নিয়ে রাজ্যের মন্ত্রীরা ফুটপাত পরিষ্কার করার জন্য নেমে যাচ্ছে। কিন্তু 2 মাস আগে বিধানসভায় দাঁড়িয়ে যে বিবৃতি হয়েছিল, আমরা সরকার কাছে জানতে চাই যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা লাইসেন্স কিভাবে পেল বা এর কেন তদারকি নেই। একটা সিএসসির বিদ্যুৎ একটা ঘরের মধ্যে যেখানে একটা এসি টানতে পারে, সেখানে 4টা এসি কানেকশন হয়ে যাচ্ছে। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায়িত্ব সরকারকে নিতে হবে।
এটা তো পুরনো সরকারের উপর চাপিয়ে দিয়ে সব দায় সারানো যাবে না, কারণ পুরনো সরকারের আমাদের ব্যর্থতা ছিল, কিছু ভুল ছিল, ত্রুটি ছিল, তাই তো মানুষ পরিবর্তন করে নিয়ে এসছে। আর আপনি ব্যর্থতার দায় পুরনো সরকারকে চাপিয়ে যাবেন, এটা হতে পারে না। এই দায় এবং দায়িত্ব সরকারকে নিতে হবে এবং সরকারকে এটা প্রকাশ্য বলতে হবে। এতগুলো মানুষের প্রাণ কেন গেল আমরাও জানতে চাই সরকারের কাছে। কারণ 3 মাস আগে বলার পরও যেখানে সরকার বলেছিল যে আমরা এই তারাতলা কাণ্ডের ঘটনার পরে কোথায় লাইসেন্স হচ্ছে, কোথায় দুর্নীতি হচ্ছে, এইগুলোকে আমরা রিভিউ করব, কোনো রকম লাইসেন্স দেওয়া যাবে না। তো এতদূর পর্যন্ত এরকম ঘটনা কলকাতার বুকে মহানগরী একবারে, যেখানে ফায়ার ব্রিগেড, যেখানে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার, তার থেকে ঢিলছোড়া দূরত্বে এরকম কাণ্ড ঘটে যাচ্ছে, সরকারের নজর থাকবে না, এটা হতে পারে না। এটা আমরা তীব্র আমরা ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং যে পরিবারগুলো যারা চলে গেছে তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আরে তৃণমূল জামানার পাপ ছিল বলেই তো সেই সরকার জন্যই পরিবর্তন সরকার হয়েছে। চলে গেছে। তুমি যে দায়িত্ব নিয়েছো সেই দায়িত্ব, তারপর তো তোমাকে আমি যে কথাটা বললাম আচ্ছা বললাম যে সরকার বলেছিল 3 মাসের মধ্যে কলকাতায় কোনো লাইসেন্স দেওয়া হবে না, সমস্ত কিছু তদারকি করে দেখা হবে কোথায় কি ঘাটতি আছে তারাতলা কাণ্ডের পরে। তো তোমরা ফায়ার ব্রিগেডে কোথায় কি এতগুলো লাইসেন্স চলছে, চলছে, তোমরা রাস্তা পরিষ্কার করতে ঘুম থেকে উঠে চলে যাচ্ছ, আপনাদের টিভি ক্যামেরা ঝলক মারছে, মন্ত্রী দাঁড়িয়ে রাস্তা পরিষ্কার করছে, আর আধিকারিকদের নির্দেশ দিতে পারলেন না যে কোথায় কি কি ত্রুটি আছে, কোথায় এমার্জেন্সির দরকার আছে, ফায়ারটা আমাদের খুব এমার্জেন্সি, এগুলো সরকার ঘুম ভাঙলো না, সরকার দেখতে পারলেন না। এই ব্যর্থতা কার? Battery 100%. আর কিন্তু এই যে একবার ঘটনা ঘটে, সে সময় আলোচনা হয়, তার পরবর্তীতে আবার একটা ঘটনা ঘটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সুরাহা কি করা সম্ভব হয় না শুধুমাত্র এই দোষারোপ করতে গিয়ে? না, সদিচ্ছা থাকলেই সুরাহা সম্ভব। রাজনৈতিক এবং প্রশাসনিক সদিচ্ছা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং আমরা যে কথা বারবার বলছি যে দেখুন, ভুল ত্রুটি এত ছিল বলেই তো মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। তাহলে শুধু সেইটার ওপর 3 মাস তো অতিক্রান্ত, 100 দিন অতিক্রান্ত। তো গভর্নমেন্ট হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এটা তো খুব সহজ ব্যাপার, কারুর গায়ে দায় চাপিয়ে দেয়। আরে দায় ছিল বলেই তো লোকে ছুড়ে ফেলে দিয়েছে। নাও ইউ আর ইন দ্য গভর্নমেন্ট, ইউ হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক সদিচ্ছা সরকারকেই দেখাতে হবে, কারণ মানুষের ভোটে সরকার হচ্ছে নির্বাচিত হয়েছে। এটা আপনি আমাদের জিজ্ঞাসা করে, আমি বা আকরুজ্জামান কেউই কাউন্সিলর নই, ঠিক আছে? এবার যিনি প্রশাসক আছেন তাকে আপনাকে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। বিধানসভা থেকে কলকাতা কর্পোরেশনের ছোট লালবাড়ির দূরত্ব খুব বেশি নয়। আমি অনুরোধ করবো আপনারা এখান থেকে বেরিয়ে গিয়ে যিনি প্রশাসক আছে তাকে জিজ্ঞাসা করুন। এই প্রশ্নটা আমাদের জন্য মানে প্রযোজ্য নয়, ঠিক আছে? এখন দেখুন, আদালত কাউকে যদি ডেকে পাঠায়, আমাদের দেশে তো আইন কানুন রয়েছে, যা নিয়ম আছে, কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক, আমাদের লিগাল যে ফ্রেমওয়ার্ক, তাতে যদি আদালত সমন দেয়, কেউ যদি না যান, তাহলে তো নর্মাল যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। মানে এখন হয়তো মহুয়া দেবী গত 15 বছরের ধারাবাহিকতাটা থেকে বেরোতে পারেননি, মানে হয় যে সেই কারণে হয়তো মনে করেছেন যাওয়ার দরকার নেই। কিন্তু এটা তো খুব নর্মাল। আপনি যদি আদালতের, ধরুন আদালত সমন দিলে আপনি একদিন চাইতে পারেন, এক্সেমশন চাইতে পারেন, এক্সেমশন গ্রান্টেড হলো। কিন্তু যদি এক্সেমশন না দেয় আদালত, আর আপনি দিনের পর দিন হাজিরা না দেন, তাহলে তো সমন জারি হবে। এটা তো ন্যাচারাল ব্যাপার। শুনুন, যে জনপ্রতিনিধি মানে ওই ওটিপিটা তো, আমি তো এমপি ছিলাম, ওটিপিটা তো আমার মোবাইলে আসে, আমি কোয়েশ্চেন দেবো, আমার মোবাইলে আসবে। তা আমার ওটিপি, যিনি যার ওটিপিটাই অন্য লোককে দিয়ে দেন, অন্য দেশ থেকে যার ওটিপি দিয়ে প্রশ্ন হয় এবং শুধুমাত্র কতগুলো ডেফিনিট কোয়েশ্চেন, এবং সে নিয়ে তার সদস্যপদ খারিজ হয়েছিল, তার থেকে এর বেশি কিছু এক্সপেক্টেড নয়। উনি বিভিন্ন জায়গায় একটু বক্তৃতা করতে ভালোবাসেন, কিন্তু ওনার সদস্যপদ কেন গেছিল সবাই জানে, ওনার সদস্যপদ চলে যাওয়ার কারণ কি ছিল, তো এভরিবডি নোজ। সুতরাং উনি সেনার বিরুদ্ধে বা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছেন, এতে অবাক হওয়ার কিছু তো আমি দেখছি না।
এটা স্পিকার এবং অধ্যাপক সৌগত রায়ের বিষয়। আমি তো ওনার স্বাধিকার ভঙ্গের নোটিশ দেখিনি। আমি আপাতত এই অডিওটা স্পিকারকে পাঠানো নিয়ে কনসেন্ট্রেট করছি। ওনার স্বাধিকার ভঙ্গের নোটিশ যদি দেখতে পাই, পাবলিক ডোমেনে আসে, ডেফিনেটলি কমেন্ট করব। কোনটার মধ্যে? আমার ধারণা তো ভয়েস আইডেন্টিফাই হবে তো। আমি তো আন্দাজ করছি কে, কিন্তু আমি তো সত্যতা যাচাই করার ক্ষমতা আমার নেই। এই জন্যই তো সিআইডি ভবানী ভবনে গেছিলাম। আমি একদম ডিজি সিআইডির সঙ্গে তার সঙ্গে দেখা করে সমস্ত কিছু দিয়ে এসেছি। আর ইডি সিবিআই কে পাঠিয়ে দেবো, লোকসভার স্পিকারকেও পাঠাবো। কি বেরোবে কি বেরোবে না তা আমার কি ক্ষমতা আছে? কিন্তু কথোপকথনটা খুব সিরিয়াস। পয়সা কড়ি, মানে বালির সিন্ডিকেট, বালি মাফিয়া, তার ভাগ বাটোয়ারা, এইসব কোন পুলিশকে বন্ধ করতে হবে, কাকে দিয়ে করাতে হবে, এমনকি কোন তৎকালীন মন্ত্রী তিনি জানেন না। এবং সব থেকে বড় কথা, বারবার আমার নামটা যেন সামনে না আসে, আমার নামটা যেন সামনে না আসে, আমার নামটা যেন সামনে না আসে। তাহলে আমরা চাই নামটা সামনে আসুক। সেটা ফরেন্সিক তদন্তে ভয়েস টেস্ট হলেই হয়ে যাবে। দেখুন, আমার কি মনে হয়েছে সেটা ইম্পর্টেন্ট নয়। সিআইডি, সিবিআই আর ইডির কি মনে হবে সেটা ইম্পর্টেন্ট। আমি কি মনে করছি সেটা ইম্পর্টেন্ট নয়। আমার কাছে যেহেতু মানে ফরেন্সিক কোনো এক্সপার্টাইজ নেই, সেট আপ নেই, আমার কাছে খালি ক্রিকবাস রয়েছে। সেই ক্রিকবাসের কথা আমি বললাম। সমাজদারকে ইশারা কি কাফি? মেয়াদ বাড়ানোর জন্য 26,000 শিক্ষকের মেয়াদ বাড়ানোর জন্য এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারা সুপ্রিম কোর্টে আবেদন করবে 31 আগস্টে তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। চাকরি হারাদের চাকরি। এইটা আপনাকে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে জিজ্ঞাসা করতে হবে। আমরা এখন সব মানে আক্রুদা আমার নেতা এখানে আছেন, বাকি নেতারা সবাই, অরূপদা চলে গিয়েছেন, বাকি নেতারা সবাই মেট্রোপলিটনে আছেন। আমরা এটা নিয়ে আলোচনা করব, কালেকটিভলি জানাবো আমাদের মতামত কি। হ্যাঁ হ্যাঁ, আরে এখন দেরি হয়ে গেছে। তাহলে তিনজন একসাথে নিয়ে নাও, একসাথে করে নাও। এই সুপ্রীত দিয়ে দে পোস্ট গ্রুপে। This is a very serious incident. 9 innocent people, and as far as I know, most of them are foreign nationals, have lost their life. This is a most unfortunate incident. We express our heartfelt condolences to the bereaved families, and we also wish the injured people a speedy recovery. But a serious question is there, because the government, we have lost power because there were many lacunas. So that's why people has voted against us. The new government has come to power. It is more than 100 days now, so the new government has to take the onus. It has to clarify why such incidents are happening, because the incident that took place is just stone throw away distance from Calcutta Municipal Corporation, which is under an administrator. The new government has to take the onus. The new government has to come up clear that why such things happen. So this is a very unfortunate incident, but the new government has to act upon it. Already 100 days are over, so you just cannot go on blaming the old things that have happened. The old things happened, that's why you are in power. Every discrepancy or lacuna, whatever was there, that's why the people have punished us. That's why the new government is in power, and now the new government has to take the responsibility. See, I had this audio actually is a conversation between two people regarding sand transportation, sand syndicate, you can tell. बाली का जो कारोबार बंगाल में, इसका बहुत it's a very long lasting allegation. So this sand thing, some sand mafia is speaking with somebody, it will be transported from one place to another. What will be the
And the person with whom he is speaking, he seems to be a very important man, because the other person is telling, so sir, will I come to Delhi for 2 days? Then that person is saying, no, wait, I will be coming on 2nd. So, see, I cannot just verify that whose voice is it. But what I can do, I can go to the agencies. I have already gone. I had gone to the CID. I met DG CID Natarajan Ramesh Babu IPS. I had complained. I will be complaining to the ED and CBI, and I will also send a copy of this to the Speaker of the Lok Sabha. What I can tell you, as far as this audio is concerned, I have a hunch that whose voice is it. And people of Durgapur, people of Paschim Bardhaman, people of Purva Bardhaman may be acquainted with these voices. Perhaps yesterday such a voice was heard also in the press conference, in a press media. But I don't have access to forensic. Forensic department is not in my control. I don't have forensic expertise. Forensic apparatus is not with me. I have only Kriegbass details with me. So Kriegbass is telling me, because in this entire conversation, 83, which is a very important year for Indian cricket, when under Kapil Dev Nikhanj, India lifted the Prudential Cup, beating the almighty West Indies. So I was just searching the Kriegbass. I saw one player. This may not have a relation with this audio, but one player, he played 7 tests and 25 one day, 32 in all. In 7 tests, he scored 373 runs. This is the bowling thing I am telling. Batting, in 7 tests, he scored 135 runs. In 25 one day, he scored 269 runs. So in 32 international matches, his run was 404. Average in test was 11. Average in ODI was 14. And as far bowling is concerned, in 7 tests, he had 3 wickets. In one day international, in 25 matches, he had 7 wickets. So this information I have. I don't have access to the forensic department, so that's why I have gone to the CID, DG. I have requested him, I have made a complaint, I have given him the details. I will be giving the same details, furnishing the same details to the ED and the CBI, and also will send a letter with this pen drive to the Speaker of the Honorable Speaker of the Lok Sabha. See, in a democracy like ours, which has a constitutional framework, you cannot speak what you like. Freedom of expression also has some limitations. You cannot hurt religious sentiments, number one. You cannot speak against the armed forces of the country. And if a court continuously summons you, and if you don't appear, that is the law of the land, then an arrest warrant will be issued. So actually I think Mahua Moitra is still in a denial mode. She is thinking that the last 15 years is continuing. So the court, the summons can be disrespected, the summons can be ignored. So if summons are ignored, it's a logical corollary that there will be arrest warrants.